তার কয়েন সংগ্রহের অভ্যাস আছে। তার কয়েন সংগ্রহ করার, রাইট, কালেক্ট করার অভ্যাস আছে। তাহলে কি বলছে? হি ইজ ইন দ্য হ্যাবিট অফ কালেক্টিং কয়েন্স। হি ইজ ইন দ্য হ্যাবিট অফ কালেক্টিং কয়েন্স। তারপর বলছে তার ধারাবাহিক ছবি দেখার অভ্যাস আছে। শি ইজ ইন দ্য হ্যাবিট অফ ওয়াচিং সিরিয়ালস। শি ইজ ইন দ্য হ্যাবিট অফ ওয়াচিং সিরিয়ালস। ইন দ্য হ্যাবিট অফ, অভ্যাস আছে, রাইট? শি ইজ ইন দ্য হ্যাবিট অফ ওয়াচিং সিরিয়ালস। ওয়াচ, দেখা, মেন ভার্ব আইএনজি অ্যাড হয়ে গেল। ওকে, তারপর কি বলছে? তার গাড়ি চালানোর অভ্যাস নেই। হি ইজ নট ইন দ্য হ্যাবিট অফ ড্রাইভিং কার্স। নেগেটিভ সেন্টেন্স, রাইট? হি ইজ নট ইন দ্য হ্যাবিট অফ ড্রাইভিং কার্স। এটাকে যদি ইন্টারোগেটিভ করতে হতো তাহলে জাস্ট বলা হতো যে ইজ হি ইন দ্য হ্যাবিট অফ ড্রাইভিং কার্স। ওকে, তাহলে এইভাবে আমরা ইউজ করতে পারি ইন দ্য হ্যাবিট অফ। ইন দ্য হ্যাবিট অফ মানে হচ্ছে যে কোনো একটা কাজ যেটা রেগুলারলি করা হয় বা অফটেন করা হয়, প্রায়শই করা হয়, ওকে, বা কোনো কিছুর প্রতি আমরা ডিপেন্ডেন্ট, এটা আমরা বোঝাতে চাই, তাহলে কিন্তু আমরা ইন দ্য হ্যাবিট অফ ইউজ করতে পারি। কাজ করার অজুহাতে তিনি তাড়াতাড়ি পার্টি থেকে বেরিয়ে গিয়েছিলেন। হি লেফট দ্য পার্টি। ওকে, হি লেফট মানে তিনি বেরিয়ে গিয়েছিলেন দ্য পার্টি, পার্টি থেকে। আর্লি, আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি। ওকে, হি লেফট দ্য পার্টি আর্লি, সে তাড়াতাড়ি পার্টি থেকে বেরিয়ে গিয়েছিলেন। অন দ্য প্রিটেক্সট অফ, অজুহাতে, কিসের জন্য? অফ হ্যাভিং ওয়ার্ক টু ডু, মানে হচ্ছে যে কাজ করার অজুহাতে। আদতে এটা হচ্ছে বিষয় যে এটা অ্যাকচুয়াল রিজন নয়, এটা একটা ফলস রিজন। ওকে, এই যে কাজ করার অজুহাতে, সো কাজ আছে তার, এটা বলে সে পার্টি থেকে বেরিয়ে গিয়েছিলেন, এটা অ্যাকচুয়াল রিজন নয়, এটা একটা ফলস রিজন। অন দ্য প্রিটেক্সট অফ, ওকে, অ্যাকচুয়াল রিজন হতে পারে যে তার পার্টিটা পছন্দ হচ্ছিল না, এরকমটা একটা হতে পারে কারণ। ওকে, তাই জন্য বলছে যে কাজ করার অজুহাতে। ওকে, সো একটা অজুহাত দেখানো, একটা ফলস রিজন দেখানো, কারণ দেখানো। গ্যাস চেক করার অজুহাতে তিনি ঘরে ঢুকে পড়েছিলেন। হি গট ইনটু দ্য হাউস, সে ঘরে ঢুকে পড়েছিলেন। ওকে, অন দ্য প্রিটেক্সট অফ, অজুহাতে, কোন অজুহাতে? অফ চেকিং দ্য গ্যাস। ওকে, গ্যাস চেক করার অজুহাতে। এখন বিষয়টা হচ্ছে এটা যে এই যে অজুহাতটা, গ্যাস চেক করার অজুহাতটা, এটা একটা ফলস রিজন। তার হয়তো পারপাস অন্য কিছু ছিল, মেবি চুরি করতে বা ডাকাতি করতে সে ঘরে ঢুকে পড়েছিল, এরকমটা একটা বিষয়। তারপর বলছে আমার পরামর্শ চাওয়ার অজুহাতে তিনি আমাকে দেখতে এসেছিলেন। মানে দেখতে আসাটা হচ্ছে মেন রিজন, অ্যাকচুয়াল রিজন। ফলস রিজনটা কি? ফলস রিজনটা হচ্ছে পরামর্শ চাওয়া। ওকে, সো পরামর্শ চাওয়ার অজুহাতে হি কেম টু সি মি, সে আমাকে দেখতে এসেছিলেন। অন দ্য প্রিটেক্সট অফ, কোন অজুহাতে? অন দ্য প্রিটেক্সট অফ আস্কিং মাই অ্যাডভাইস, আমার অ্যাডভাইসের উদ্দেশ্যে। তারপর বলছে কলম দেবার অজুহাতে তার সাথে দেখা করেছিলাম। আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম। অন দ্য প্রিটেক্সট অফ, অন দ্য প্রিটেক্সট অফ কোন অজুহাতে? গিভিং আ পেন। ওকে, এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে। অন দ্য প্রিটেক্সট অফ এটা যখন বলছি, তারপরে যে কাজটা আছে সেই কাজের সাথে যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে কিন্তু এখানে আইএনজিটা অ্যাড হচ্ছে। যেমন কিনা এখানে বললাম গিভিং আ পেন, আস্কিং মাই অ্যাডভাইস, চেকিং দ্য গ্যাস, হ্যাভিং ওয়ার্ক টু ডু। ওকে, সো এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তিনি চীনের ইতিহাসের সাথে পরিচিত। হি ইজ ফ্যামিলিয়ার উইথ চাইনিজ হিস্ট্রি। ওকে, ফ্যামিলিয়ার উইথ মানে কোনো কিছুর সাথে পরিচিত, অ্যাওয়্যার অফ। ওকে, সেই বিষয়টাতে সতর্ক, রাইট? বা আমরা বলতে পারি যে অ্যাকোয়েন্টেড উইথ, কোনো কিছুর সাথে পরিচিত, রাইট? তাহলে ফ্যামিলিয়ার উইথ মানে হচ্ছে কোনো কিছুর সাথে পরিচিত। তিনি লেখকের সাথে বেশ পরিচিত। ওকে, হি ইজ কোয়াইট ফ্যামিলিয়ার। কোয়াইট ফ্যামিলিয়ার, কোয়াইট মানে বেশ। ওকে, হি ইজ কোয়াইট ফ্যামিলিয়ার উইথ দি অথর। ওকে, এ ই আই ও ইউ আছে, তাই দি উচ্চারণ করবে, দা উচ্চারণ করবে না এখানে। ওকে, হি ইজ কোয়াইট ফ্যামিলিয়ার উইথ দি অথর। তারপর কি বলছে? তারপর বলছে যে তিনি তার কর্মীদের সাথে খুব বেশি পরিচিত হতে পছন্দ করেন না। খুব বেশি পরিচিত হতে পছন্দ করেন না। হি ডাজন্ট লাইক, হি ডাজন্ট লাইক টু বি টু ফ্যামিলিয়ার। টু ফ্যামিলিয়ার অতিরিক্ত, রাইট? কোনো কিছু অতিরিক্ত বা প্রয়োজনের বেশি, এরকমটা বোঝাতে টি ডাবল ও টু এটা ব্যবহার করা হয়। হি ডাজন্ট লাইক টু বি টু ফ্যামিলিয়ার উইথ হিজ স্টাফ। ওকে, তার যে কর্মীরা আছে তার কর্মীদের সাথে সে খুব বেশি পরিচিত হতে পছন্দ করে না। আপনি কি এই ধরনের মেশিনের সাথে পরিচিত? আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস টাইপ অফ মেশিন? ওকে, সো আর ইউ ফ্যামিলিয়ার? ওকে, আর ইউ ফ্যামিলিয়ার
তার মানে হচ্ছে যে আপনি কি পরিচিত? তাহলে ফ্যামিলিয়ার উইথ মানে কি? ফ্যামিলিয়ার উইথ মানে হচ্ছে পরিচিত। এটার অপোজিট হতে পারে যে অ্যান্টোনিম, অ্যান্টোনিম হতে পারে যে আনঅ্যাওয়্যার মানে কোনো কিছু সম্পর্কে অবগত না থাকা। ইগনোরেন্ট মানে হচ্ছে যে কোনো কিছু সম্পর্কে আ অতটা ইন্টারেস্ট না থাকা বা আননলেজেবল যেটার প্রতি কোনো নলেজ নেই। ওকে? যেমন তিনি চীনের ইতিহাসের সাথে পরিচিত। ঠিক আছে? তো হতেই পারে যে আমি আননলেজেবল এই বিষয়টাতে। আমার কোনো নলেজ নেই। এটা হতে পারে। তিনি তার মায়ের নির্দেশে আমাকে সাহায্য করেছিলেন। He helped me at the instance of his mother. Okay? At the instance of মানে কারো রিকোয়েস্টে, কারো রিকোয়েস্টে বা কারো সাজেশনে। সো ব্যাপারটা হচ্ছে যে তিনি সাহায্য করেছিলেন, কিন্তু হতে পারে যে তার ততটাও ইচ্ছা ছিল না সাহায্য করার। কিন্তু তার মায়ের নির্দেশে, তার মায়ের খাতিরে, তার মায়ের নির্দেশে বা রিকোয়েস্টে বা সাজেশনে সে আমাকে সাহায্য করেছিলেন। তাহলে কি বললাম? তাহলে বললাম হি হেল্পড মি, সে আমাকে সাহায্য করেছিলেন অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ হিজ মাদার। হি হেল্পড মি অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ হিজ মাদার মানে এখানে তার মায়ের নির্দেশটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিচারকের নির্দেশে, বিচারকের নির্দেশে আসামি সাক্ষী বাক্সে এসেছিলেন। অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ দ্য জাজ। ওকে? জাজের নির্দেশে বা রিকোয়েস্টে বা সাজেশনে। ওকে? দ্য কনভিক্ট কেম ইন দ্য উইটনেস বক্স। ওকে? উইটনেস বক্সে আসামি এসেছিলেন। তারপর কি বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী একটি সেতু নির্মিত হবে। ওকে? অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ চিফ মিনিস্টার। কার আদেশ অনুযায়ী? অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ চিফ মিনিস্টার মানে এখানে ইচ্ছাটা কার? মুখ্যমন্ত্রীর। রাইট? তাহলে এখানে বলা হচ্ছে অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ চিফ মিনিস্টার আ ব্রিজ উইল বি বিল্ট। ওকে? আ ব্রিজ উইল বি বিল্ট একটা সেতু নির্মিত হবে। তাহলে এখানে কার রিকোয়েস্টে, কার সাজেশনে, কার আদেশ অনুযায়ী, কার নির্দেশে, কার ইচ্ছা প্রকাশে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাট দ্য ইনস্ট্যান্স অফ এই ফ্রেজটা আমরা ব্যবহার করব। আমি এই কাজটি তোমার আগ্রহে করেছিলাম। তোমার আগ্রহে। ওকে? সো I did this work at the instance of you. হতে পারে যে আমার সেই ইচ্ছাটা ছিল না বা আমি করতে চাইনি। কিন্তু জাস্ট দ্যাট কি যেহেতু এখানে আগ্রহ করা হয়েছিল, তোমার একটা আগ্রহ ছিল। ওকে? যার কারণে এখানে আমি কাজটা করেছিলাম। I did this work at the instance of you. ওকে? কারো রিকোয়েস্টে, কারো সাজেশনে, কারো আগ্রহে, কারো আদেশের জন্য, কারো নির্দেশের জন্য। ওকে? সো এই সমস্ত ক্ষেত্রে আমরা at the instance of phrase ব্যবহার করব। এখানে বলছে আমার গাড়ি ভেঙে গিয়েছিল এবং ফলস্বরূপ আমার দেরি হয়েছিল। ওকে? সো এখানে বলা হচ্ছে মাই কার ব্রোক ডাউন। ওকে? মাই কার ব্রোক ডাউন। ব্রেক মানে ভেঙে যাওয়া, ব্রোক মানে ভেঙে গিয়েছিল। মাই কার ব্রোক ডাউন অ্যান্ড কনসিকুয়েন্টলি, কনসিকুয়েন্টলি মানে কি? ফলস্বরূপ বা অ্যাজ আ রেজাল্ট। অ্যাজ আ রেজাল্ট কি হলো? আই ওয়াজ লেট। ওকে? আমার দেরি হয়েছিল। আমি এই কনসিকুয়েন্টলি শব্দটাকে এইভাবেও বলতে পারতাম যে অ্যাজ আ রেজাল্ট। ওকে? আই ওয়াজ লেট। বা আমি এইভাবেও বলতে পারতাম দেয়ারফোর। দেয়ারফোর মানে তারপর। ওকে? তারপর কি হলো? যে আই ওয়াজ লেট, আমার দেরি হয়েছিল। ওকে? সো আমি এইভাবেও বলতে পারি। সো কনসিকুয়েন্টলি মানে হচ্ছে ফলস্বরূপ। ওকে? অ্যাজ আ রেজাল্ট। তারপর কি বলছে? কোনো যুদ্ধ হয়নি। ওকে? কোনো যুদ্ধ হয়নি এবং ফলস্বরূপ কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেয়ার ওয়াজ নো ওয়ার। ওকে? কোনো যুদ্ধ হয়নি। অ্যান্ড কনসিকুয়েন্টলি ওকে? ফলস্বরূপ আমরা কি পেলাম? নো ক্যাজুয়ালিটিস অকার্ড। ওকে? কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সব দোকানপাট বন্ধ ছিল, ফলে আমরা কোনো খাবার কিনতে পারিনি। ওকে? অল দ্য শপস ওয়্যার ক্লোজড অ্যান্ড কনসিকুয়েন্টলি উই কুড নট বাই এনি ফুড। অপূরণীয় হওয়ার জন্য একজনকে সর্বদা আলাদা হতে হবে। In order to be irreplaceable, in order to be irreplaceable তাহলে কোন জিনিসের লক্ষ্য করে? যদি irreplaceable হতে চাই, অপূরণীয় হতে চাই, ওকে? এই জিনিসটাকে লক্ষ্য করে in order to, ওকে? এই জিনিসটাকে লক্ষ্য করে one must be always be different, একজনকে সর্বদা কি হতে হবে? আলাদা হতে হবে।
ঘরে ঢুকবার জন্য পুলিশ দরজা ভেঙে দেয়। ওকে, দ্য পুলিশ বিট দ্য ডোর ডাউন। ওকে, দরজা ভেঙে দেয় ইন অর্ডার টু, যাতে করে, টু গেট ইনটু দ্য হাউস, হাউসে প্রবেশ করতে যাতে করে পারে। তাহলে আমরা বুঝলাম যে ইন অর্ডার টু মানে হচ্ছে কোনো কিছু লক্ষ্য করে, এমিং টু, বা যাতে করে। ওকে, সো দ্যাট। তারপর কি বলছে? তারপর বলছে মুনাফা সর্বাধিক করার জন্য কোম্পানিটি আউটপুট সর্বাধিক করার চেষ্টা করবে ইন অর্ডার টু ম্যাক্সিমাইজ প্রফিট। ওকে, সর্বাধিক প্রফিট করবার জন্য দ্য ফার্ম উড সিক টু ম্যাক্সিমাইজ আউটপুট। তাহলে লক্ষ্য কি? লক্ষ্যটা হচ্ছে প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা। ওকে, এইমিং টু ম্যাক্সিমাইজ প্রফিট, লক্ষ্য করে, কোনো কিছু লক্ষ্য করে। কিছু খাবার কেনার জন্য বাজারে যাচ্ছি। ইন অর্ডার টু বাই সাম ফুড আই এম গোয়িং টু দ্য মার্কেট। তাহলে মার্কেটে কিসের জন্য যাচ্ছি? যাতে করে, সো দ্যাট, ওকে, কিছুটা খাবার কেনা যেতে পারে, বা এই লক্ষ্যে, ওকে, এই লক্ষ্য করে যাতে করে কিছু খাবার কেনা যেতে পারে। তিনি তার স্বাস্থ্যের ক্ষতি করে ব্যবসা গড়ে তুলেছিলেন। তিনি তার স্বাস্থ্যের ক্ষতি করে ব্যবসা গড়ে তুলেছিলেন। হি বিল্ট আপ দ্য বিজনেস। বিল্ড মানে হচ্ছে গড়ে তোলা, এবং বিল্ট যখন বলছি, টি যখন যুক্ত করছি, তখন হয়ে যাচ্ছে যে গড়ে তুলেছিলেন, ভার্বের সেকেন্ড ফর্ম। ওকে, হি বিল্ট আপ দ্য বিজনেস অ্যাট দি এক্সপেন্স অফ। অ্যাট দি এক্সপেন্স অফ, কি ক্ষতি করে, কি লস করে, কি কষ্টে, মানে কিসের বিনিময়ে বা কি স্যাক্রিফাইস করে, সেটা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। অ্যাট দি এক্সপেন্স অফ হিজ হেলথ, তার স্বাস্থ্যের ক্ষতি করে, তার স্বাস্থ্যটাকে ত্যাগ করে, বা তার স্বাস্থ্যের বিনিময়ে। তাই জন্য এই ফ্রেজটা ব্যবহার করা হচ্ছে, অ্যাট দি এক্সপেন্স অফ। ওকে, তারপর কি বলা হচ্ছে? তিনি অন্যদের ক্ষতি করে কিছু ব্যক্তির পক্ষপাত করেছিলেন। ওকে, হি ফেভার্ড সাম ইন্ডিভিজুয়ালস অ্যাট দি এক্সপেন্স অফ আদার্স। অন্যদের ক্ষতি করে, আমার পরিবারের ক্ষতি করে ডিলার লজ্জাজনকভাবে লাভবান হয়েছে। ওকে, লাভবান হয়েছে। তাহলে কিভাবে বলা হচ্ছে? দ্য ডিলার প্রফিটেড। ওকে, লাভবান হয়েছে শেমফুলি, লজ্জাজনকভাবে, অ্যাট দি এক্সপেন্স অফ মাই ফ্যামিলি। অ্যাট দি এক্সপেন্স অফ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির ক্ষতি করে। ওকে, সো এই যে অ্যাট দি এক্সপেন্স অফ, দেখো ই আছে না, ভাওয়েল। ওকে, এ ই আই ও ইউ, তাই জন্য এখানে দ্য বলছি না, দি বলছি, অ্যাট দি এক্সপেন্স অফ। ওকে, সো এটা একটু মনে রাখতে হবে। এই ফ্রেজটার মানে হচ্ছে যে কোনো কিছুর ক্ষতি করে, বা কোনো কিছুর বিনিময়ে, বা কোনো কিছু ত্যাগ করে, স্যাক্রিফাইস করে। ওকে, কোনো কিছু অ্যাচিভ করা বা কোনো কিছু করা। ওকে, সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব? অ্যাট দি এক্সপেন্স অফ, এই ফ্রেজটা ইউজ করে, ব্যবহার করে। ডাকাতির অভিযোগে তাকে আটক করা হয়েছিল। হি ওয়াজ অ্যারেস্টেড, তাকে আটক করা হয়েছিল অন সাসপিশন অফ রবরি। ওকে, ডাকাতির অভিযোগে। এখানে একটা অন্তর্নিহিত মানে আছে, সেটা হচ্ছে যে কোনো কিছু ডাউটে, কোনো কিছুর সন্দেহে। ওকে, সো ডাকাতির অভিযোগে তাকে আটক করা হয়েছিল। আমরা এটাও বলতে পারি যে ডাকাতি করার সন্দেহে তাকে আটক করা হয়েছিল, ডাউটে। ওকে, সো বিষয়টা হচ্ছে যে আমরা এখানে অ্যাডভান্সড স্ট্রাকচার গুলোকে ইউজ করার চেষ্টা করছি। ওকে, তারপর কি বলছে? মাদক সরবরাহের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। হি ওয়াজ অ্যারেস্টেড অন সাসপিশন অফ। ওকে, অন সাসপিশন অফ, কোন অভিযোগে, কোন ডাউটে? সাপ্লাইং ড্রাগস, ড্রাগস সাপ্লাই করার অভিযোগে। তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। শি ওয়াজ অ্যারেস্টেড অন সাসপিশন অফ মার্ডার। মানে এখানে আমরা বলতে পারি যে কোথাও না কোথাও একটা বিলিফ আছে, একটা বিশ্বাস আছে, বা একটা ডাউট আছে, একটা সন্দেহ আছে, যে এখানে এই কাজটা সে করেছিল। এটা কিন্তু গ্যারান্টিডলি নয়। ওকে, একদম যে সার্টেনলি বলা হচ্ছে যে 100% সেই করেছে, তা কিন্তু না। এখানে একটা অভিযোগ দায়ের করা হচ্ছে। ওকে, একটা অভিযোগ বলা হচ্ছে। সো সেই হিসাবে আমরা বলতে পারি যে যখন কোনো একটা ডাউট থাকে, যখন সন্দেহ থাকে, যখন একটা বিলিফ থাকে, যে বিশ্বাস থাকে যে হ্যাঁ, এই হয়তো সেই কাজটা করেছিল, এই হয়তো মার্ডারটা করেছিল, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের ফ্রেজটা ব্যবহার করছি। বলা হচ্ছে she was arrested on suspicion of murder. এই কাজ করারও একটা সময় আছে।
এই কাজ করারও একটা সময় আছে। দেয়ার ইজ অলসো আ টাইম টু ডু দিস ওয়ার্ক। দেয়ার ইজ অলসো আ টাইম টু ডু দিস ওয়ার্ক। এখানে একটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে যে আমরা এরকমটা বলে থাকি যে এটা করারও একটা সময় আছে, রাইট? এটা করারও একটা সময় আছে। মানে এটা আমরা বলতে চাইছি যে এই মুহূর্তে করো না, এটা করারও তো একটা সময় আছে, পরেও তো করতে পারো, রাইট? তাহলে একটা জিনিস বুঝতে হবে যে কোনো কোনো কাজ থাকে যেটা কিনা এই মুহূর্তেই আমাদেরকে করতে হবে, এবং কোনো এমনও কাজ থাকে যেটা আমরা পরেও করে নিতে পারি। যদি আমি বলতে চাই যে এটা এখনই করতে হবে, মানে এটা এমন একটা কাজ যেটা আমরা পরে করলে হবে না, বা পরে করলে সেটা লাভবান হবে না, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা বলবো ইটস টাইম। ওকে, যদি আমি বলতাম ইটস টাইম টু ডু দিস ওয়ার্ক, ওকে, ইটস টাইম টু ডু দিস ওয়ার্ক, তার মানে হচ্ছে যে এটা এখনই করতে হবে। ওকে, এটাই সেই সময়, ইটস টাইম। ওকে, কিন্তু যদি আমি বলি ইটস আ টাইম টু ডু দিস ওয়ার্ক, মানে হচ্ছে যে এটা একটা সময়, এটা এমন একটা সময় যেটা কিনা আমি পরেও করতে পারি। ইটস আ টাইম, একটা চয়েস আছে। ইটস আ টাইম। ওকে, যদি আমি বলি যে ইটস আ টাইম টু স্লিপ, মানে আমি বলছি যে এখন ঘুমানোর একটা একটা মাত্র আমি চয়েস পাচ্ছি, পরেও আমি একটা চয়েস পেতে পারি। ওকে, মানে এখন রাত্রে বেলা আমি ঘুমাতে পারি, আমি দিনের বেলাও ঘুমাতে পারি। সো ইট ইজ আ টাইম, ওকে, টু স্লিপ। আমি রাত্রেবেলা ধরো এই কথাটা বলছি, ইট ইজ আ টাইম টু স্লিপ, মানে রাত্রেবেলা তো আমি ঘুমাতেই পারি, কিন্তু পরেও ঘুমাতে পারি। কিন্তু যদি ধরে নাও যে মা বাচ্চাকে বলছে যে এখনই ঘুমাতে হবে, এটাই সময় ঘুমানোর, রাত্রেবেলাই সময়, তাহলে কি বলবে? তাহলে বলবে ইটস টাইম টু স্লিপ, মানে এখনই ঘুমানোর সময়, এরপরে আর ঘুমাতে পারবে না, এরপরে তোমাকে স্কুলে যেতে হবে। তাহলে এই যে জিনিসটা, ঠিক আছে, যখন আমি কোনো অপশন থাকবে না তখন জাস্ট বলবো যে ইটস টাইম। যদি অপশন থাকে পরে, পরে সেই কাজটা করে নেওয়া যেতে পারে, তাতে কোনো ক্ষতি হবে না, তাহলে বলবো ইটস আর টাইম। মানে হচ্ছে যে আমাদের কাছে চয়েস আছে। তাই বলা হচ্ছে যে দেয়ার ইজ অলসো আ টাইম টু ডু দিস ওয়ার্ক। ওই কনসেপ্টে আ টাইম, ওকে, এমনও একটা সময় আছে যে সময় এই কাজটা করা যেতে পারে। কৌতুক করারও একটা সময় আছে। মানে এখনই যে কৌতুক করতে হবে, এখনই যে যোগ করতে হবে, এরকমটা কোনো বিষয় নয়। পরেও আমরা করতে পারি। এখন আমরা কিছু সিরিয়াস কাজ করে নিই। ওকে? এরকমটা একটা ধরে নাও ভাব আছে। তাহলে কিভাবে বলবে? "There is also a time to have a joke." তারপর কি বলছে? খেলারও একটা সময় আছে। "There is also a time to play." ওকে? এখনই খেলতে হবে এরকম কোনো মানে নেই। ওকে? "There is also a time to play." ওকে? এখন পড়াশোনাটা করে নাও। ওকে? এরকম ধরে নাও যে একটা অন্তর্নিহিত মানে আছে। তারপর কি বলছে? মজা করারও একটা সময় আছে। মানে এখনই মজা করতে হলো। এখন একটা সিরিয়াস কথা চলছে, এখনই মজা করতে হলো। এখানে আমি বলছি যে there is also a time to have fun. পরে মজা করে নেওয়া যেতে পারে। ওকে? এখন একটু সিরিয়াস কথোপকথন, কমিউনিকেশনটা ইম্পোর্টেন্ট, গুরুত্বপূর্ণ। সেটা ধরো আমি বোঝানোর চেষ্টা করছি। মানে এই যে সময়টা আছে, এটা ছাড়াও besides, ওকে? এটা ছাড়াও আরো একটা সময় আছে। পরে আমরা সেটা করতেই পারি। এইটা বোঝানোর জন্য আমরা বলব there is also a time. তিনি ডাক্তারের চেয়ে কম নন। ওকে? মানে অ্যাকচুয়ালিতে তিনি ডাক্তার নন। কিন্তু ডাক্তারের চেয়ে কমও নন। ওকে? হি ইজ নট লেস দ্যান আ ডক্টর। এগুলো কি হয় যে কম্পারিজন করতে, ওকে? কম্পারিজন করতে, তুলনা করতে অনেক সময় এই ধরনের বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি। লেস দ্যান মানে কোনো কিছুর চেয়ে কম, এবং মোর দ্যান কোনো কিছুর চেয়ে বেশি। ওকে? তারপর কি বলা হচ্ছে? আপনি শিক্ষকের চেয়ে কম নন। ওকে, ইউ আর নট লেস দ্যান আ টিচার। আপনি শিক্ষকের চেয়ে কম নন, মানে অন্তত পক্ষে আপনি একজন শিক্ষকের মতোই। ওকে, সো এরকমটা একটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তারপর কি বলছে? বইটির পৃষ্ঠা সংখ্যা 500 এর চেয়ে কম নয়। ওকে, একটা গেস করা হচ্ছে, অনুমান করা হচ্ছে। তাহলে কি বলা হচ্ছে? দ্য নাম্বার অফ পেজেস ইন দ্য বুক, ওকে, ইজ নট লেস দ্যান 500। 500 এর চেয়ে কম নয়। ওকে, ক্লাসে ছাত্র সংখ্যা 30 এর চেয়ে কম নয়। তাহলে কিভাবে বলা হচ্ছে? বলা হচ্ছে দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ নট লেস দ্যান 30। আমি ভ্রমণের আগে আমার কাজ শেষ করার চেষ্টা করছিলাম। আই ওয়াজ ট্রাইং টু ফিনিশ আপ মাই ওয়ার্ক। আমি কাজ শেষ করার চেষ্টা করছিলাম প্রায়র টু দ্য ট্রিপ। প্রায়র টু, প্রায়র টু মানে কি? প্রায়র টু মানে হচ্ছে যে কোনো কিছু এর আগে, বিফোর সামথিং। ওকে, কোনো কিছু এর আগে, বা আমরা এটা বলতে পারি যে আর্লিয়ার দেন। ওকে, আর্লিয়ার দেন মানে কোনো কিছু এর আগে। সো প্রায়র টু দ্য ট্রিপ, ভ্রমণের আগে। ওকে, তারপর কি বলছে? তারপর বলছে অনুষ্ঠানের আগে চুক্তি স্বাক্ষর হবে।
দ্য কন্ট্রাক্ট উইল বি সাইন্ড, ওকে, চুক্তি স্বাক্ষর হবে। দ্য কন্ট্রাক্ট উইল বি সাইন্ড, চুক্তি স্বাক্ষর হবে কখন? প্রায়র টু দ্য সেরিমনি, ওকে। প্রায়র টু দ্য সেরিমনি মানে হচ্ছে অনুষ্ঠানের আগে। আপনার প্রস্থানের আগে সমস্ত ব্যবস্থা সম্পন্ন করা উচিত, ওকে। অল দ্য অ্যারেঞ্জমেন্টস, ওকে, সমস্ত ব্যবস্থা শুড বি কমপ্লিটেড, উচিত হবে। কিভাবে উচিত হবে? সম্পন্ন করা উচিত হবে। প্রায়র টু ইয়োর ডিপার্চার, ওকে, আপনার প্রস্থানের আগে। প্রায়র টু ইয়োর ডিপার্চার, আপনার প্রস্থানের আগে, ওকে। সো আমরা প্রায়র টু এই কারণে ইউজ করি যে কোনো কাজের আগে বা কোনো কিছু এর আগে। এখানে বলছে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ইফ এভরিথিং, ইফ এভরিথিং, যদি সবকিছু গোজ ওয়েল, ঠিকঠাক ভাবে যায়, ওকে। ইফ এভরিথিং গোজ ওয়েল, যদি সবকিছু ঠিকঠাক থাকে, উই উইল গেট দেয়ার, উই উইল গেট দেয়ার উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। তাহলে আমরা এখানে এভরিথিং গোজ ওয়েলটা কেন ব্যবহার করছি? এই কারণে ব্যবহার করছি কারণ বাংলা বাক্যে এটা লেখা আছে সবকিছু যদি ঠিকঠাক থাকে, রাইট? সবকিছু ঠিকঠাক থাকে। সবকিছু ঠিকঠাক থাকলে এটি 10 ঘন্টারও কম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। ইফ এভরিথিং গোজ ওয়েল, যদি সবকিছু ঠিকঠাক থাকে, ইট উইল বি ওভার ইন লেস দ্যান 10 আওয়ার্স, ওকে। এটি 10 ঘন্টারও কম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা এই যে ফ্রেজটা ইউজ করছি ইফ এভরিথিং গোজ ওয়েল, এটার জায়গায় আমরা যদি বলি যে ইফ অল গোজ ওয়েল, সেটাও কিন্তু ব্যবহার করতে পারি, ওকে। তারপর কি বলছে? সবকিছু ঠিকঠাক থাকলে আপনি তাড়াতাড়ি মুক্তি পেতে পারেন। If everything goes well, you can be released early, okay, you can be released early। তারপর বলছে এই বছর আমাদের কিছু সমস্যা হয়েছে, তবে সবকিছু ঠিকঠাক থাকলে আমি সেখানেই থাকব। This year we have had some problems, okay। তারপর কি বলছে? বাট, কিন্তু, if everything goes well, যদি সবকিছু ঠিকঠাক থাকে, I will continue to stay there, আমি সেখানেই থাকবো। তাহলে আমরা শিখলাম যে যদি আমরা বাংলা বাক্যে দেখি যে সবকিছু ঠিকঠাক থাকলে, তাহলে আমরা এইভাবে ব্যবহার করতে পারি যে ইফ এভরিথিং গোজ ওয়েল বা ইফ অল গোজ ওয়েল।